প্রশ্নগুলো অর্থবহ করা। আর কোনো কথা নাই, আমরা এখন টপিকে চলে যাব। শুরুতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রশ্ন চলে আসছে, বিমস্টেকভুক্ত দেশের সংখ্যা কয়টি? বিমস্টেকভুক্ত দেশের সংখ্যা কয়টি? আমি সঠিক উত্তর প্রত্যাশা করছি আমার প্রিয় শিক্ষার্থীদের কাছ থেকে, এবং প্রিয় শিক্ষার্থীরা বেশি বেশি করে কমেন্ট এবং শেয়ার আমি চাই, কারণ কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে নিজের চিন্তন বিম্বিত হবে। শোনার মাধ্যমে, কমেন্ট করার মাধ্যমে একাধিকবার এটা আমার প্র্যাকটিস হয়ে যাবে। আমি যত কমেন্ট করব তত আমার চিন্তন বিম্বিত হবে এবং যুক্তির আশ্রিতে সেটা আমার ফটোজেনিক মেমোরিতে থাকবে। কেমন? দেখি আমার কোনো শিক্ষার্থী এখনো পর্যন্ত সঠিক উত্তর দিতে পারছে কিনা। এখানে এখনো আমি কোনো সঠিক উত্তর আমার কোনো স্টুডেন্টের নিকট থেকে পাই নাই। অসুবিধা নাই, ধীরে ধীরে ইনশাল্লাহ হবে। আমরা বিমস্টেক সম্পর্কে এখন জানার পূর্বে আমাদের প্রশ্নের যেটি সেটি আমরা জানব। বিমস্টেক ভুক্ত দেশের সংখ্যা 7টি। সঠিক উত্তর 7টি। দেখে আমার কোনো শিক্ষার্থী এখনো পর্যন্ত আমি প্রত্যাশিত যে উত্তর এখনো পাই নাই। যাই হোক, বিমস্টেক 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 আমরা জানার আগে আমি কয়েকটা কমেন্ট আমার স্টুডেন্ট অনেকে দিচ্ছে, দেখা যাচ্ছে না। গুড। আশিকুর রহমান 7টি, শামীম রেজা থ্যাংক ইউ 7টি, সময়ের লিপিকার মিতা সরকার অনন্য সেজনে অনবদ্য উত্তর যথার্থ, থ্যাংক ইউ। আমি আমার পঠন এবং পাঠনের কৌশল একটু ভিন্ন প্রিয় শিক্ষার্থী। আমি বাংলাদেশের যে সকল চাকুরির পরীক্ষা হয়েছে আজ পর্যন্ত আমার জানা আছে, তো সেই জন্য আমি প্রশ্নকে আমি একটি কানেক্টিং করে তোমাদের সামনে উপস্থাপন করব। বিমস্টেক একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান, আমরা সবাই জানি, রাইট? জানার আগে আমি দুটি প্রশ্ন এখানে অতি গুরুত্বপূর্ণ। সদ্য স্বাধীন সার্বভৌম বাংলাদেশ 16ই ডিসেম্বর 1971 সালে স্বাধীন হয়েছিল। স্বাধীন হওয়ার পরে বাংলাদেশের চ্যালেঞ্জ ছিল বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় সদস্যপদ লাভ এবং বিভিন্ন দেশের স্বীকৃতি লাভ। বাংলাদেশ সর্বপ্রথম যে সংস্থার সদস্যপদ লাভ করেছিল সেটি হলো কমনওয়েলথ, 18 এপ্রিল 1972। জাতিসংঘের অঙ্গ সংগঠন হিসেবে সর্বপ্রথম বাংলাদেশ সদস্যপদ লাভ করে হু, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। তারই ধারাবাহিকতায় আমরা এখন জানব বিমস্টেকভুক্ত যে দেশের সংখ্যা জানলাম 7টি। এই বিমস্টেক সম্পর্কে আমরা যে সকল প্রশ্ন পরীক্ষায় আসে সেই প্রশ্নগুলো এখন আমরা জানব ইনশাল্লাহ। বিমস্টেক শব্দটির অর্থ বে অফ বেঙ্গল, বে অফ বেঙ্গল মাল্টি সেক্টরাল ইকোনমিক কোঅপারেশন। তাহলে আমরা পূর্ণরূপ জানলাম। পূর্ণরূপ মাঝে মাঝে বিভিন্ন পরীক্ষা আসে, এজন্য আমরা জেনে নিলাম। তাহলে আমরা বিমস্টেক শব্দটির অর্থ জানলাম, বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল ইকোনমিক কোঅপারেশন। বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল ইকোনমিক কোঅপারেশন 1997 সাল 6 জুন এটি প্রতিষ্ঠিত হয়। বিমস্টেক 6 জুন 1997 প্রতিষ্ঠিত হয়। বিমস্টেক এর সদর দপ্তর ঢাকা।
বিমস্টেক শুরুতে ছিল 5টি দেশ, তখন এর নাম ছিল বিসটেক, ছিল না। বাংলাদেশ, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, মিয়ানমার যুক্ত হয়, তখন নাম হয় বিমস্টেক। পরবর্তীতে নেপাল এবং ভুটান যুক্ত হয়। বিমস্টেকের বর্তমান যে চেয়ারম্যান, ওনার নাম হলো পান্ডে। কেমন? তাহলে আমরা বিমস্টেক পরবর্তী স্লাইডে চলে যাব। এখানে আমরা দেখতে পাচ্ছি বয়স্ক, এটা হলো বার্তা হবে না, ভাতা হবে। বয়স্ক ভাতা সমাজসেবা অধিদপ্তরের কোন কার্যক্রমের আওতাধীন? বয়স্ক ভাতা সমাজসেবা অধিদপ্তরের কোন কার্যক্রমের আওতাধীন? প্রিয় শিক্ষার্থীদের নিকট থেকে আমি প্রত্যাশা করছি, আশা করি আমার প্রিয় শিক্ষার্থীরা এগুলো সঠিক উত্তর দেবে। আমার প্রিয় ছাত্র খুলনা বিশ্ববিদ্যালয়ের অর্জুন শিকদার, সে অত্যন্ত একজন মেধাবী খুলনা বিশ্ববিদ্যালয়ের সিএসসির স্টুডেন্ট, আমার সাবেক সিটি কলেজের। সে যথার্থ উত্তর দিয়েছে 7টি। এসকে রেজা শামীম, খুলনায় এমন একটি প্ল্যাটফর্ম এডিটোরিয়ান, সফলতা কামনা করছি। নিঃসন্দেহে এটি অনবদ্য একটি বিষয় যে খুলনায় আমরা এমন একটি প্ল্যাটফর্ম পেয়েছি। পরবর্তী প্রশ্ন, বয়স্ক ভাতা সমাজসেবা অধিদপ্তরের কোন কার্যক্রমের আওতাধীন? সঠিক উত্তর প্রত্যাশা করছি, বেশি বেশি শেয়ার। দেখা যাক আমার কোনো স্টুডেন্ট এখনো সঠিক উত্তর পায় নাই। 2 ঘ, রাইট, সামাজিক নিরাপত্তা বেষ্টনী। আমরা জানলাম বয়স্ক ভাতা সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতাধীন। ওকে, থ্যাংক ইউ। আমার সঠিক উত্তর দিয়েছেন বেশ কয়েকজন উত্তর, অর্জুন শিকদার, থাইল্যান্ড এবং মায়ানমার। থাইল্যান্ড আর মায়ানমার, ঠিক আছে, যথার্থ। এসকে শামীম রেজা, খুলনা এমন একটি প্ল্যাটফর্ম, পুনরায়। ঠিক আছে, আমরা চলে যাই। বয়স্ক ভাতা সংক্রান্ত যে প্রশ্নগুলো, সেগুলো আমরা এখন জানব। প্রথমে আমরা জানব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 15 নম্বর অনুচ্ছেদে সামাজিক নিরাপত্তার বিষয়ে বলা আছে। সংবিধানের কোন অনুচ্ছেদে সামাজিক নিরাপত্তা বিষয়ের কথা বলা আছে? 15 নম্বর অনুচ্ছেদে সামাজিক নিরাপত্তার কথা বলা আছে। 15 গহাতে সামাজিক নিরাপত্তার কথা বলা আছে। এর বাইরে জানব বয়স্ক ভাতা কার্যক্রম কোন অর্থবছরে চালু হয়? 1997-98 অর্থবছরে এটি চালু হয়েছিল। সুনির্দিষ্ট করে পরীক্ষায় প্রশ্ন আসে, কত সাল থেকে বয়স্ক ভাতা দেওয়া হয়? 1998 সাল থেকে বয়স্ক ভাতা দেওয়া হয়। স্যার, আমি খালিদ হাসান মৃধা, যশোর সরকারি সিটি কলেজ, বাংলা বিভাগ। ধন্যবাদ খালিদ, একটা ক্লাস খুব মিস করছি। মোহাম্মদ সজীব, আমার প্রিয় শিক্ষার্থী সবাই। মাসুমদুল্লাহ মোসাইন, থ্যাংক ইউ। এসকে রেজা শামীম, সে তো খুবই অ্যাক্টিভ। মৃধা, এমডি খালিদ হাসান মৃধা, ধন্যবাদ। সরকারি সিটি কলেজ, বাংলা বিভাগ, আমার প্রাক্তন প্রতিষ্ঠান, যেখানে আমি দীর্ঘদিন ছিলাম। বর্ণময় যশোরের একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান যশোর সরকারি সিটি কলেজ। আমার বুড়োজালাল কলেজেরও অনেক স্টুডেন্ট আছে। তাহলে আমরা জানলাম বয়স্ক ভাতা সমাজসেবা অধিদপ্তরের কোন কার্যক্রমের আওতাধীন? সামাজিক নিরাপত্তা বেষ্টনীর। 1998 সাল থেকে বয়স্ক ভাতা দেওয়া হয়। রিলিভেন্ট আরেকটি প্রশ্ন, যেটি ব্যাংক এবং নন ক্যাডার পরীক্ষা আসছে, 1998 সালের বিষয়। 1998 সালে কর্মসংস্থান ব্যাংক, 1998 সালে কর্মসংস্থান ব্যাংক চালু হয়। 1998 সালে কর্মসংস্থান ব্যাংক চালু হয়।
এখানে আর আমরা আরো কিছু বিষয় জানব। পিআরএসপি, পিআরএসপি পভার্টি রিডাকশন স্ট্র্যাটেজি পেপার। পভার্টি, এটি প্রায় পরীক্ষায় আসে পূর্ণরূপ। পভার্টি রিডাকশন স্ট্র্যাটেজি পেপার। তাহলে আমরা জানলাম পিআরএসপির অর্থ পভার্টি রিডাকশন স্ট্র্যাটেজি পেপার। পূর্ণরূপ, পিআরএসপি আই সর্বপ্রথম গ্রহণ করা হয়েছিল, আইতে ইন্ট্রিম 2003 সালে। 2003 সালে আই পিআরএসপি গ্রহণ করা হয়। 2005 সালে পিআরএসপি অন গ্রহণ করা হয়। 2009 সালে পিআরএসপি 2, যেটি 2009 থেকে 11 পর্যন্ত চলমান ছিল। পিআরএসপি আই, পিআরএসপি অন্তর্বর্তীকালীন যেটা ছিল 2003। এরপরে সরকার পিআরএসপি পূর্ণ রূপে কার্যক্রম শুরু করেছিল 2005 সালে। পরবর্তীতে পিআরএসপি 2 এটি শুরু করেছিল 2009 সালে, যেটি চলমান ছিল 2011 পর্যন্ত। এটি আমাদের পরীক্ষায় আসে। পিআরএসপি কি এটা আমরা জানলাম। এখানে আমি সংক্ষেপে বলি, অন্য ক্লাসে একটি যোগসূত্র স্থাপন করব। বাংলাদেশ সরকারের উন্নয়ন কার্যক্রম পরিচালনার জন্য এ পর্যন্ত 9টি মোট 11টি উন্নয়ন কার্যক্রম, তার মধ্যে 8টি পঞ্চবার্ষিক, 1টি দ্বিবার্ষিক এবং 2টি পিআরএসপি। তাহলে সরকারের মোট 11টি উন্নয়ন কার্যক্রম এর মধ্যে 8টি পঞ্চবার্ষিক, অর্থাৎ পঞ্চবার্ষিক বলতে এখানে 5 বছর মেয়াদি পঞ্চবার্ষিক, 1টি দ্বিবার্ষিক, 2টি পিআরএসপি, মোট 11টি। 8 আর 1 9 আর 2, 9 আর 2 11, মোট 11টি উন্নয়ন কার্যক্রম পরিচালনা করছে। আশা করি নবম যে আমাদের পঞ্চবার্ষিক পরিকল্পনা সেটি শুরু হবে। আমরা পরবর্তী স্লাইডে চলে যাব। সমাজ কল্যাণ মন্ত্রণালয় প্রতিষ্ঠিত হয়। সমাজ কল্যাণ মন্ত্রণালয় প্রতিষ্ঠিত হয় কত সালে? আশা করি সঠিক উত্তর আমার স্টুডেন্টরা দিবে। আমি দেখছি স্যার, আমি 2025-26 আলিম দিয়েছি জেলা যশোর। এভাবে কোনো অসুবিধা নাই, আলিম দিয়েছো। আমাদের এই প্ল্যাটফর্মটি খুবই জরুরি। সাগর গাজী, সাগর তুমি আমার খুব প্রিয় একজন ছাত্র, সরাসরি আমার ছাত্র সেই সাগর গাজী। এই প্ল্যাটফর্মটি খুবই জরুরি ছিল। ধন্যবাদ স্যার। যশোর আপনাকে মিস করে, সাথে আমরাও চায়ের চক্রে আপনার সাথে বলি মিস করি। খালিদ হাসান মৃদা, তোমাদেরকেও আমি মিস করি, তোমাদের সান্নিধ্য মিস করি। তোমরা খুলনায় আসলে অবশ্যই দেখা করবে এবং তোমাদের সঙ্গে চায়ের চক্র হবে। চা চক্র যেহেতু বলেছে, চা নিয়ে আমি তোমাকে 5টা সাধারণ জ্ঞান এখানে শিখাই দেবো। তোমার এই কমেন্ট করা সার্থক হয়ে যাবে। চা চীনা শব্দ, চায়ের আদি নিবাস চীন, চায়ের বৈজ্ঞানিক নাম ক্যামেলিয়া সিনেনসিস। বাংলাদেশের সবচেয়ে বেশি চা বাগান মৌলভীবাজার। 170টি চা বাগানের মধ্যে মৌলভীবাজারে 92টি চা বাগান আছে। বাংলাদেশ চা গবেষণা প্রতিষ্ঠান মৌলভীবাজারের শ্রীমঙ্গল। বাংলাদেশ চা বোর্ড চট্টগ্রাম। সবচেয়ে উন্নত জাতের চা BT12। কেমন? আমি যে প্রশ্নগুলো চা নিয়ে বলছি সবগুলোই কিন্তু পরীক্ষায় আসা। আমার একটি ছাত্র চা নিয়ে বলাতে আমি কিন্তু একটি যোগসূত্র স্থাপন করে দিলাম। তাহলে আমরা প্রত্যেকটি ক্ষেত্রে আমরা এভাবে শিখতে পারি এবং নিজেদেরকে অনন্য সৃজনে, অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য এই প্ল্যাটফর্মে থেকে আমরা নিজের যে কোয়ালিটি ডেভেলপ করব এবং
কাঙ্ক্ষিত যে সোনার হরিণ চাকরিটি, সে চাকরিটি আমরা পাবো আশা করি। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব। আমাদের যে সঠিক উত্তর আমার শিক্ষার্থীরা আশা করি দিতে পারছে। 20 জানুয়ারি 1972 সালে 20 জানুয়ারি 1972 সালে সমাজ কল্যাণ মন্ত্রণালয় প্রতিষ্ঠিত হয়েছিল। 20 জানুয়ারি 1972 সালে যখন এই মন্ত্রণালয় প্রতিষ্ঠিত হয়, এর সঙ্গে আরেকটি মন্ত্রণালয় যুক্ত ছিল। তখন এর নাম ছিল শ্রম ও সমাজ কল্যাণ মন্ত্রণালয়। পরবর্তীতে 1989 সালে এটি স্বতন্ত্র মন্ত্রণালয় প্রতিষ্ঠিত হয়। সজীব, আমি আপনার প্রাক্তন ছাত্র, বর্তমান ব্যাংকে চাকরিতে কর্মরত, আপনার জ্ঞান গর্ব ক্লাস করছি, মিস করি খুব। সজীব, থ্যাংক ইউ, তোমার জন্য অনেক অনেক ধন্যবাদ। তুমি ব্যাংকে চাকরি করো জেনে আমার ভালো লাগলো। আমার কাছ থেকে তোমার মিষ্টি পাওনা রইল এই চাকরি পাওয়া উপলক্ষে। এখন আমি দেখি পরবর্তীতে আমার কোনো স্টুডেন্ট সঠিক উত্তর দিতে পারছে কিনা। আমরা দ্রুত শেয়ার করব, বেশি বেশি করে শেয়ার করব। 20 জানুয়ারি 1972 সালে মন্ত্রণালয়টি প্রতিষ্ঠিত হয়েছিল। 20 জানুয়ারি 1972, 20 জানুয়ারি 1972। এই স্লাইডে পরে চলে যাব। প্রিয় শিক্ষার্থী, আমরা যে স্লাইডটা দেখছি, এই স্লাইডের বিষয়বস্তু বর্তমানে প্রাসঙ্গিক নয়। যে আমার প্রিয় শিক্ষার্থী, আমি যেহেতু তোমাদের শিক্ষক, সরকারি বুরুজালাল কলেজের শিক্ষক হিসেবে আমার কোনো রাজনৈতিক মতাদর্শ থাকলেও সেটি অন্তর্নিহিত। কিন্তু তোমাদের কল্যাণে, তোমাদের সুবিধার্থে একটি বিষয় বলবো, কতটুকু পড়তে হবে না, এটা আমাদের বোধগম্য। বর্তমান সময়ে এটি প্রাসঙ্গিক না হওয়ায় আমি স্কিপ করছি সঠিক উত্তরটি বলে। শেখ মুজিবুর রহমান 17 মার্চ 1920 সালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তিনি জন্মগ্রহণ করেছিলেন। প্রত্যেকটি জায়গার কিন্তু এরকম প্রশ্ন আছে, প্রত্যেকটি জেলার কিন্তু এরকম ব্র্যান্ডিং নাম আছে। গোপালগঞ্জের নামটি কিভাবে হলো? দক্ষিণ স্বরের রানী ছিলেন রাসমণি, এই রাসমণির নাতনি ছিলেন গোপাল, গোপালের নাম অনুযায়ী গোপালগঞ্জ, গঞ্জ মানে হাট, রাসমণির নাতনি গোপাল আর গঞ্জ মানে হাট, এই দুইটি শব্দের সমন্বয় হয়েছে গোপালগঞ্জ। প্রিয় শিক্ষার্থী, আমরা পরের স্লাইডে চলে যাব। প্রিয় শিক্ষার্থী, আমি সঠিক উত্তর প্রত্যাশা করছি। আশা করি খুবই কমন এবং সাবলীল একটি প্রশ্ন। এই প্রশ্নটি বিসিএস থেকে শুরু করে বিভিন্ন মন্ত্রণালয়ের, অধিদপ্তরের, নন ক্যাডার এবং বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন সময় সরকারি চাকরির পরীক্ষায় অসংখ্যবার আসছে এবং খুবই সহজ একটি প্রশ্ন। আশা করি আমার প্রিয় শিক্ষার্থীরা উত্তর দিতে পারবে। আসমা, তাবাসসুম, মিষ্টি, খ। উত্তর আরো একটু ভেবেচিন্তে আমরা দিব। নৌ কমান্ডার অর্থাৎ নৌ সেক্টর গঠিত হয়েছিল। নৌ সেক্টর সঠিক উত্তর প্রত্যাশা করছি আমি। দেখি অনেকেই খ দিয়েছে। খ প্রশ্নটি 9 নম্বর সেক্টর হবে না, 10 নম্বর সেক্টর। নৌ সেক্টর বলতে মূলত কত নম্বর সেক্টরকে বোঝাবে? 10 নম্বর সেক্টর। প্রিয় শিক্ষার্থী, এখানে আমরা শিখব মহান মুক্তিযুদ্ধে মোট সেক্টর ছিল 11টি। এটি হলো সাব সেক্টর, সংক্ষেপে লিখলাম। মহান মুক্তিযুদ্ধে মোট সেক্টর 11টি, সাব সেক্টর 64টি। প্রায় প্রশ্ন আসে ইদানিং, আমরা দেখি মুক্তিযুদ্ধে মোট কতটি সেক্টর? 11টি। এর পাশাপাশি যে প্রশ্নটি আসে, সাব সেক্টর কতটি? 64টি। ক্লিয়ার? এখানে আমার যে প্রশ্নটি ছিল আমরা সেটা জেনেছি। 10 নম্বর সেক্টর, নৌ সেক্টর। এখানে আমাদের বাকি সেক্টরগুলো আমরা ধারাবাহিকভাবে জানব। 1 নম্বর সেক্টর বলতে চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, ফেনী পর্যন্ত। ঠিক আছে। 1 নম্বর সেক্টর বলতে বোঝায়
চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম ও ফেনী পর্যন্ত। অতি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। 1 নম্বর সেক্টর বর্তমান সময়ের জন্য অতি গুরুত্বপূর্ণ, কেননা এই 1 নম্বর সেক্টরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এই সেক্টরের তিনি সেক্টর কমান্ডার ছিলেন। তাহলে বর্তমানে রাজনৈতিক যে দলটি ক্ষমতায় বিএনপি, এই বিএনপি অর্থাৎ বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি 1 সেপ্টেম্বর 1978 এটি প্রতিষ্ঠিত হয়েছিল। যেহেতু বিএনপি বর্তমান সরকার ক্ষমতায়, আর এই বিএনপির যিনি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান তিনি 1 নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন। সুতরাং এই প্রশ্নটি অতি গুরুত্বপূর্ণ। প্রশ্ন আরও একটু আসতে পারে এরকম যে 1 নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার জিয়াউর রহমানের সঙ্গে কে ছিলেন? মেজর রফিকুল ইসলাম। তাহলে আমরা জানলাম 1 নম্বর সেক্টরের জিয়াউর রহমানের সঙ্গে কে ছিলেন? মেজর রফিকুল ইসলাম। মেজর রফিকুল ইসলাম। আমরা জানবো 2 নম্বর সেক্টর। 2 নম্বর সেক্টর অতি গুরুত্বপূর্ণ। প্রিয় শিক্ষার্থী, আমরা ক্লাস করার পাশাপাশি বেশি বেশি করে শেয়ার করব এবং এই শেয়ার করার মাধ্যমে আমাদের যে কাঙ্ক্ষিত সুন্দর একটি নান্দনিক এডিটোরিয়াল যে টি শার্ট, এই টি শার্ট প্রাপ্তি সর্বোচ্চ সংখ্যক যিনি শেয়ার করবেন তিনি পাবেন। এবং এই ক্লাসের পিডিএফ এটি পাওয়া যাবে, প্রিন্ট করা থাকবে এডিটোরিয়াল পেজে। এখানে হোয়াটসঅ্যাপ গ্রুপ যে লিঙ্ক সেখানে এটি পাওয়া যাবে এবং এই পিন পোস্টে সবাই যুক্ত হওয়ার মাধ্যমে আমরা এই ক্লাসটির যে পিডিএফ সেটা পেয়ে যাব ইনশাল্লাহ। কেমন? তাহলে আমরা জানলাম 1 নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার মেজর জিয়াউর রহমান, সাথে ছিলেন মেজর রফিকুল ইসলাম। 2 নম্বর সেক্টর, এই 2 নম্বর সেক্টরের কোন অঞ্চল ছিল? এটি অসংখ্যবার আসে। 2 নম্বর সেক্টর ছিল ঢাকা। 2 নম্বর সেক্টর বলতে ঢাকা, গাজীপুর এবং ফরিদপুরের আংশিক। পরীক্ষায় প্রায় সময় প্রশ্ন আসে ঢাকা কত নম্বর সেক্টরে ছিল? 2 নম্বর সেক্টরের অধীনে ছিল। 2 নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার কে ছিল? খালেদ মোশাররফ। খালেদ মোশাররফ। 2 নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার ছিল খালেদ মোশাররফ। যেহেতু আমাদের আরো অনেক প্রশ্ন সলভ করতে হবে, এজন্য বেশি বেশি করে আমরা এটি চিন্তন বিম্বিত করে নিজেদেরকে শানিত করব। এখানে আমাদের 9 নম্বর এবং 11 নম্বর সেক্টর নিয়ে আমি আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, গত ক্লাসে বলেছিলাম 2 নম্বর সেক্টরে কোন বীর প্রতীক নারী যুদ্ধ করেছিলেন? মনে আছে কি? গত ক্লাসে বলেছিলাম ডাক্তার সেতারা বেগম 2 নম্বর সেক্টরে যুদ্ধ করেছিলেন, তারামান বিবি 11 নম্বর সেক্টরে যুদ্ধ করেছিলেন। কেমন? এই দুটি প্রশ্ন প্রাসঙ্গিক এবং অতি গুরুত্বপূর্ণ। আচ্ছা, আমরা এখন জানবো 9 নম্বর সেক্টর। 9 নম্বর সেক্টর অঞ্চল এবং কমান্ডার। প্রিয় শিক্ষার্থী, আমি সারা বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য বলছি উদাহরণ হিসেবে, যেহেতু আমাদের 9 নম্বর আমাদের প্রশ্নে ছিল, 4টি অপশনে ছিল, এই জন্য 9 নম্বর আমি আলোচনার বিবেচ্য বিষয় হিসেবে নিয়ে আসছি। আশা করি এভাবে আমাদের সবগুলো সেক্টর আসবে প্রশ্নে, আমরা যদি এডিটোরিয়ালের সাথে থাকি। আমি 9 নম্বর সেক্টরকে উদাহরণ হিসেবে বলছি। 9 নম্বর সেক্টর, এই 9 নম্বর সেক্টরের অঞ্চল ছিল খুলনা, বরিশাল বা দক্ষিণ অঞ্চল, দ অঞ্চল। দ অঞ্চল মানে দক্ষিণ অঞ্চল, ইংরেজ চল। হ্যাঁ, ঠিক আছে। সেক্টর কমান্ডার ছিলেন মেজর আব্দুল জলিল। মেজর আব্দুল জলিল। মেজর আব্দুল জলিল। আমি আবারও বিষয়টি বলছি, আমাদের যখন যে কোনো চাকরির পরীক্ষায় ভাইবার বেশ কয়েকটি ক্রাইটেরিয়া থাকে। নিজের পঠিত সাবজেক্ট, বাংলাদেশ বিষয়বলির, মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে A to Z। কেমন? এর বাইরে নিজের নাম, নিজের অঞ্চল বা এলাকা এবং মহান মুক্তিযুদ্ধের কোন সেক্টরের অধীনে ছিল। আমি উদাহরণ হিসেবে শুধুমাত্র 9 নম্বর সেক্টরকে বেছে নিয়েছি, যেহেতু আমার প্রশ্নে প্রাসঙ্গিক। 9 নম্বর সেক্টর বলতে খুলনা, বরিশাল বা দক্ষিণ অঞ্চলকে বোঝানো হয়। এখন খুলনার কোন অংশটি? খুলনা সাতক্ষীরা মহাসড়ক বলতে
দৌলতপুরের সাতক্ষীরা সড়কের পর্যন্ত ছিল ৮ নম্বর সেক্টর। দৌলতপুর সাতক্ষীরা সড়কের এই পাশে ছিল মূলত ৯ নম্বর সেক্টর। ৯ নম্বর সেক্টরের যিনি সেক্টর কমান্ডার, ওনার নাম মেজর আব্দুল জলিল। এটি একটি ব্যতিক্রম প্রশ্ন। 11টি সেক্টরের সকল সেক্টর কমান্ডার উপাধি প্রাপ্ত, উপাধি পেয়েছেন বীরশ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম, বীর প্রতীক, কোনো না কোনো উপাধি পেয়েছেন। কিন্তু একমাত্র সেক্টর কমান্ডার যিনি কোনো উপাধি পাননি তিনি আর কেউ নন, তিনি মেজর আব্দুল জলিল। মেজর আব্দুল জলিল, পরীক্ষায় প্রশ্ন আসতে পারে কোন সেক্টর কমান্ডার কোনো উপাধি পাননি বা কোনো খেতাব লাভ করেননি, উপাধি বা খেতাব লাভ করেননি। মেজর আব্দুল জলিল। মেজর আব্দুল জলিল কোনো খেতাব লাভ করেনি। স্বাভাবিকভাবে আমার প্রিয় শিক্ষার্থীদের মনে প্রশ্ন আসছে, স্যার কেন তিনি খেতাব বা কোনো উপাধি লাভ করেননি? তিনি কোনো খেতাব উপাধি লাভ করেননি কারণ মেজর আব্দুল জলিল শেখ মুজিবুর রহমানকে ভারতীয় সৈন্য বা বাংলাদেশ যেহেতু স্বাধীন একটি সার্বভৌম দেশ হিসাবে 16 ডিসেম্বর বিজয় লাভ করছে, এই জন্য মেজর আব্দুল জলিল শেখ মুজিবুর রহমানকে তখন বলেছিলেন ভারতীয় সৈন্য দ্রুত বাংলাদেশ থেকে নিয়ে যাওয়ার জন্য। এই বিষয়ের কারণে, মূলত অনেকগুলো বিষয় ছিল, তার মধ্যে একটি কারণ, এই কারণে তিনি কোনো খেতাব বা উপাধি পাননি। তাহলে এটি কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমরা একটু লিখে রাখবো যে কোন বীরশ্রেষ্ঠ যেমন খেতাব পেয়েছেন, বীর উত্তম খেতাব পেয়েছেন, বীর বিক্রম খেতাব পেয়েছেন, বীর প্রতীক পেয়েছেন, কোনো না কোনো ক্রাইটেরিয়াতে পেয়েছেন। কিন্তু আমাদের মেজর আব্দুল জলিল কোনো ক্রাইটেরিয়াতে তিনি কোনো খেতাব লাভ করেননি। কেমন? এবং আরেকটি মজার জিনিস আমি শেয়ার করব এখানে, এটি জানা দরকার, জানা উচিত। আমি খুলনার মাটিতে দাঁড়িয়ে আছি। খুলনা জেলার ব্র্যান্ডিং নাম বাঘের গর্জন সমৃদ্ধি অর্জন। এই খুলনা জেলা 16 ডিসেম্বর 1971 সালে বাংলাদেশ স্বাধীন হলো, বিশ্ব মানচিত্রে লাল সবুজের পতাকা পেয়েছিল বটে, কিন্তু খুলনা কিন্তু 16 ডিসেম্বর 1971 সালে স্বাধীন হয়নি। খুলনা স্বাধীন হয়েছিল 17 ডিসেম্বর 1900। খুলনা কিন্তু স্বাধীন হয়েছে, খুলনা স্বাধীন হয় 17 ডিসেম্বর 1971। ব্যাটল অফ শিরোমণি। ব্যাটল অফ শিরোমণি, আমি যে বিষয়টি বলছিলাম যে খুলনা কিন্তু স্বাধীন হয়েছে 17 তারিখ, বাংলাদেশ স্বাধীন হয়েছিল কত তারিখ? 16 ডিসেম্বর, এবং খুলনা স্বাধীন হয়েছে 17 ডিসেম্বর 1971। খুলনায় ব্যাটল অফ শিরোমণি অর্থাৎ শিরোমণি যুদ্ধ বা শিরোমণি সম্মুখ যুদ্ধ নামে অভিহিত, যেটি সারা বিশ্বে সমর বিদ্যায় এটি পড়ানো হয়। 35টি দেশে ব্যাটল অফ শিরোমণি এটি পঠন এবং পাঠনের অংশ সমর বিদ্যায়। কেমন? এই ব্যাটল অফ শিরোমণি এখানে 17 তারিখ যুদ্ধ চলমান ছিল, যার কারণে বিশেষ করে 9 নম্বর সেক্টর কমান্ডার এবং 8 নম্বর সেক্টরের যে কমান্ডার তারাও এখানে এসেছিলেন। মোহাম্মদ আবুল মঞ্জুর তিনি এখানে এসেছিলেন, এই ব্যাটল অফ শিরোমণিতে সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করেন এবং 17 তারিখ এই খুলনা স্বাধীন হয়। মজার ব্যাপার এখানে আরেকটু বলে রাখবো, যেহেতু প্রাসঙ্গিক, 1947 সালের 14 আগস্ট দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারত এবং পাকিস্তান নামক রাষ্ট্র তৈরি হয়েছিল। তখনও কিন্তু 1947 সালের 14 আগস্ট এই খুলনার মাটিতে ভারতীয় পতাকা উড্ডীন ছিল, ভারতীয় পতাকা। তাহলে আমরা দেখলাম 1947 সালেও খুলনা কিন্তু স্বাধীন হয়নি 14 তারিখে। পরবর্তীতে খুলনার যে নেতৃবৃন্দ ছিল মুসলিম লীগের, বিশেষ করে যার নেতৃত্বে খুলনা পূর্ব বাংলার অংশ হয়েছিল, তিনি আর কেউ নন, খানে ছবুর। এই খানের ছবুরের যোগ্য নেতৃত্বে খুলনা পূর্ব বাংলার অংশ হয়েছিল। নতুবা আজকে এই খুলনার মাটিতে আমি দাঁড়িয়ে ক্লাস নিতে পারতাম না, আমাকে ভিসা এবং পাসপোর্ট লাগতো। যদিও আমি সরকারি চাকরি করি, আমার ভিসা লাগতো না, কিন্তু জিও লাগতো। এই খুলনা পূর্ব বাংলার অংশ হয় আরও বেশ কয়েকদিন পরে। 14 আগস্ট পাকিস্তান ব্রিটিশ কলোনি থেকে স্বাধীন হলেও খুলনা ছিল ভারতীয় অংশ। পরবর্তীতে খান সবুরের যোগ্য নেতৃত্বে এটি পূর্ব বাংলার অংশ হয়। পাকিস্তান নামটিই ছিল তার মধ্যে বৈষম্য, পিতে পাঞ্জাব, এতে আফগানিয়া,
কেতে কাশ্মীর, আই সংযুক্ত বর্ণ, এসে হলো সিন্ধু, বেলুচ প্রদেশের আরেক নাম বেলুচিস্তান। বেলুচিস্তানের শেষে যে স্থান আছে এই স্থান নিয়ে হলো পাকিস্তান। আদ্যক্ষর অনুযায়ী পাকিস্তান হয়েছিল, কোথাও পূর্ব বাংলা ছিল না। এ বিষয়ে যাব না, আমরা পরবর্তী টপিকে আবার চলে যাব। এখানে আরেকটি আমাদের সেক্টর বাদ থেকে যায়, এটিও একটু জানি। 11 নম্বর সেক্টর। 11 নম্বর সেক্টর বলতে 11 নম্বর সেক্টর বলতে টাঙ্গাইল ও ময়মনসিংহ অঞ্চল। টাঙ্গাইল এবং ময়মনসিংহ অঞ্চল 11 নম্বর সেক্টরের যিনি সেক্টর কমান্ডার আবু তাহের, মেজর আবু তাহের। 11 নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন মেজর আবু তাহের। পরবর্তী আমরা এটা হবে এখানে ইদলিব হবে। ইদলিব কোন দেশের শহর? ইদলিব কোন দেশের শহর? সঠিক উত্তর প্রত্যাশা করছে আমার স্টুডেন্টদের কাছ থেকে। দেখি, এক কথায় খুলনার গুণের কোনো শেষ নাই। বাঘের গর্জন সমৃদ্ধি অর্জন, এটাই খুলনা একটি গুরুত্বপূর্ণ। আসমা তাবাসসুম মিষ্টি, অসাধারণ। মার্জানা মারিয়া 10 নম্বর সেক্টর খুবই ভালো। সাগরগাজী খুবই সুন্দর। মোহাম্মদ গোলাম রাব্বানি 10 নম্বর গুড। অন্তর হোসাইন আমার প্রিয় শিক্ষক, যশোর। নানা রঙের ফুলের মেলা, খেজুরগুড়ের যশোর জেলার আমার প্রিয় ছাত্র, বর্ণময় যশোরের অন্তর হোসাইন। এক কথায় খুলনার গুণের কোনো শেষ নাই। থ্যাংক ইউ। আমরা এখন জানবো ইদলিব। এই ইদলিব জায়গাটি বা ইদলিব শহরটি কোন দেশে? ইদলিব শহরটি সিরিয়ার অংশ। ইদলিব শহর খুবই একটি সমৃদ্ধ জনপদ সিরিয়ার। এখানে বিশেষ করে জলপাই প্রচুর পরিমাণে হয়, জলপাই, এবং এটি সিরিয়ার গুরুত্বপূর্ণ একটি অংশ ইদলিব। পরীক্ষায় ইদলিব বাদেও সিরিয়ার আরো কিছু শহর আছে যে প্রশ্নগুলো আসে, বিশেষ করে অসংখ্যবার পরীক্ষায় আসছে। আলেপ্পো, হোমস। আলেপ্পো কোন দেশে? আলেপ্পো সিরিয়ার অংশ। এটিও অসংখ্যবার আমার পরীক্ষায় আসছে। আলেপ্পো সিরিয়া, রাইট। এম আশিকুর রহমান, ঠিক আছে। মিতা সরকার, খ, রাইট। মিতা সরকার। সুমাইল লিফিকার, খ। সজীব, খ, রাইট। আমার প্রত্যেকটি স্টুডেন্ট সঠিক উত্তর দিয়েছে। এমডি সজীব একাধিকবার দিয়েছে। সজীব, থ্যাংক ইউ। আত্মস্থ করিও এবং আশা করি তোমার কাজে দিবে এবং নিজের অস্তিত্ব অর্থবহ করার জন্য অতি গুরুত্বপূর্ণ। এভাবেই আমরা এডিটোরিয়ালকে এগিয়ে নেব, বেশি বেশি শেয়ার করব। আমরা জানলাম ইদলিব শহরটি সিরিয়ার। এর বাইরেও সিরিয়ার আরো 2টি শহর আমি এখানে লিখছি। আলেপ্পো আমার পরীক্ষায় আসছে, বিসিএস পরীক্ষায় আসছে। আলেপ্পো শহরটি কোথায়? সিরিয়া। হোমস কোথায়? সিরিয়া। এরপরে আমরা চলে যাব, এখানে অপশনগুলোতে আছে রাশিয়া। ভ্লাদিভস্টক, পরীক্ষায় প্রায় প্রশ্ন আসে। ভ্লাদিভস্টক শহরটি রাশিয়ায়, এটা আমরা জানি। রাশিয়ার কোন অঞ্চল? রাশিয়ার পূর্ব অঞ্চলীয় গুরুত্বপূর্ণ শহর ভ্লাদিভস্টক। পূর্ব অঞ্চলীয় শহর ভ্লাদিভস্টক। এর বাইরে রাশিয়ার বিখ্যাত শহর সেন্ট পিটার্সবার্গ। তার আরেক নাম হলো লেনিনগ্রাদ। সেন্ট পিটার্সবার্গ, তার আরেক নাম লেনিনগ্রাদ। সেন্ট পিটার্সবার্গের আরেক নাম হলো লেনিনগ্রাদ।
লেনিনগ্রাদ। এরপরে আমরা জানব ইরান, ইরানের ইস্পাহান প্রদেশ। ইরানের নাতানজ বা নাতানজি, অনেক জায়গায় এভাবে আছে নাতানজি। ইরানের ইস্পাহান প্রদেশের নাতানজ বা নাতানজি প্রদেশ যেটি আমরা জানলাম, এর নাতানজ মূলত ইরানের পারমাণবিক সমৃদ্ধ অঞ্চল। আবারও বলছি, এটি অতি গুরুত্বপূর্ণ। আমরা জানি ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে যে চলমান যে যুদ্ধ, তার সম্প্রতি একটি চুক্তি হয়েছে সুইডেনে, কিন্তু এই ইরানের যে পারমাণবিক যে সমৃদ্ধ অঞ্চল, সেই অঞ্চল হলো ইস্পাহান প্রদেশের নাতানজ বা নাতানজি। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেমন? এখানে আরেকটি বিষয় একটু বলি। এই ইরানের পূর্ব নাম ছিল পারস্য। ইরানের পূর্ব নাম হলো পারস্য। পারস্য থেকে 1935 সালে ইরান হয়। 1935 সাল, পারস্য থেকে ইরান শব্দটি ব্যবহার করা হয়। কে করেছিলেন? রেজা শাহ পাহলভি। রেজা শাহ পাহলভি ইরানের একজন শাহ, তার নাম রেজা শাহ পাহলভি। এই রেজা শাহ পাহলভি 1935 সালে পারস্য শব্দের পরিবর্তে ইরান শব্দটি ব্যবহার করার জন্য বিশ্বের বিভিন্ন দেশের কাছে অনুরোধ জানান। পারস্য বর্তমান ইরান কত সালে হয়েছিল? 1935। কে প্রচলন করেছিল? ইরানের শাহ বা রাজা বা বাদশাহ, তাদের উপাধি ছিল শাহ। এই রেজা শাহ পাহলভি 1935 সালে পারস্য শব্দের পরিবর্তে ইরান ব্যবহার করেন। তাহলে ইরান কেন? ইরান ইরিয়ানা থেকে এসেছে। ইরান মানে আর্যদের দেশ, আর্য দেশ। ইরিয়ানা শব্দ আর্য দেশ। আর্য শব্দের অর্থ সম্মানিত ব্যক্তি। আর্য শব্দের অর্থ সম্মানিত ব্যক্তি বা সৎ বংশ। কেমন? এরপরে আমরা চলে যাব তুরস্ক। তুরস্ক তুরস্ক তুরস্কের বর্তমান নাম হলো তুর্কিয়ে। তুর্কিয়ে বা তার্কিয়ে। তুরস্কের বর্তমান নাম তুর্কিয়ে। তুরস্ক বললে যে নামটি আমাদের সবার আগে মনে আসে, উসমানীয় সালতানাত বা অটোমান সাম্রাজ্য। তাহলে উসমানীয় সালতানাত বা অটোমান সাম্রাজ্য। তুরস্কের বিখ্যাত জায়গাগুলো ইস্তাম্বুল, আঙ্কারা, আনাতোলিয়া। তুরস্ক তার বর্তমান নাম হলো তুর্কিয়ে। আমরা জানি যে তুরস্ক বলতেই আমরা পূর্বতন অটোমান সাম্রাজ্য বা উসমানীয় খিলাফত। তাহলে এক জায়গায় দুইটা নাম কেন? অটোমান সাম্রাজ্য আবার উসমানীয়, দ্বন্দ্ব এবং দ্বৈরাত। অটোমান শব্দটি কেন হলো এটা আমরা জানব। তুরস্কর কেন্দ্রিক যে সাম্রাজ্য বা খিলাফত ছিল অটোমান সাম্রাজ্য বা উসমানীয় সাম্রাজ্য। উসমান কর্তৃক প্রতিষ্ঠিত তুরস্ক কেন্দ্রিক যে সাম্রাজ্য সেটি উসমানীয় খিলাফত। ব্রিটিশরা উসমানকে ব্যঙ্গ করে অটোমান লিখত। এই অটোমান বিবর্তিত হয়ে গেল অটোমান। বিবর্তিত হয়ে অটোমান। দেখি আমি কিছু এখানে কিছু মন্তব্য আছে। স্যার, আমি আপনার সরাসরি ছাত্র ছিলাম, যশোর ওরাকল। চিনতে পারছেন? হ্যাঁ সজীব, তোমাকে আমি চিনতে পারছি।
পারমাণবিক সমৃদ্ধ সজীব যথার্থ বলছো। হাবিবা খ, হোমস, সজীব, আলেপ্পো, থ্যাংক ইউ, অসাধারণ। এখন আমরা জানলাম যে এই ইস্তাম্বুল, তুরস্কের বিখ্যাত জায়গা ইস্তাম্বুল, ইস্তাম্বুলের পূর্ব নাম কনস্টান্টিনোপল। পূর্ব নাম হলো কনস্টান্টিনোপল। 1453 খ্রিস্টাব্দে অটোমান সুলতান দ্বিতীয় মোহাম্মদ পাশা কনস্টান্টিনোপল জয় করে নাম রাখেন ইস্তাম্বুল। ইস্তাম্বুল শব্দের অর্থ হলো ইসলামের শহর। আশা করি আমার প্রিয় শিক্ষার্থীরা বিষয়টি শিখতে পারছো। এরপরে আমরা আরো কিছু বিষয় দেখছি এখানে। আঙ্কারা, তুরস্কের আরেকটি বিখ্যাত শহর আঙ্কারা, আরেকটি বিখ্যাত শহর আনাতোলিয়া। আনাতোলিয়া বলতে মূলত এশিয়া মাইনর নামে তোমরা যে জায়গাটি জানো সেই জায়গাটিকে বোঝানো হয়। এশিয়া মাইনর বা ছোট এশিয়া, যা আনাতোলিয়া নামে পরিচিত। আশা করি তোমরা শিখতে পারছো। তুরস্কের আমরা গুরুত্বপূর্ণ 3টি শহর শিখলাম, ইস্তাম্বুল, আঙ্কারা এবং আনাতোলিয়া। প্রিয় শিক্ষার্থী, তোমরা চাকরি পাওয়ার পরে এই তুরস্কের ইস্তাম্বুল যে শহরটি, এটি তোমরা ভ্রমণ করবে। তার পাশেই আছে বসফরাস প্রণালী। পৃথিবীতে যতগুলো নান্দনিক স্পট আছে, সুন্দর জায়গা আছে, তার মধ্যে বসফরাস প্রণালী একটি অন্যতম। এই ইস্তাম্বুল, এখানে আরেকটি প্রশ্ন যেটি আমাদের জানা দরকার, এই ইস্তাম্বুল কিন্তু এশিয়া এবং ইউরোপ মহাদেশে, দুটি মহাদেশেই অবস্থিত। ইস্তাম্বুলের কোন জায়গাটি দুটি মহাদেশে পড়ছে? সম্পূর্ণ ইস্তাম্বুল কিন্তু দুটি মহাদেশে নয়। ইস্তাম্বুলের একটি জায়গা ওর তাকই নামক জায়গাটি দুটি মহাদেশে পড়ছে, এশিয়া ও ইউরোপ মহাদেশে পড়ছে। আমরা পরবর্তী স্লাইডে চলে যাব। পরবর্তী স্লাইডে আমরা চলে আসছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়ের নাম কি? নাম কি? আমরা এখানে যে অপশনটি দেখছি, এটা 2018 সালে যে সরকার ছিল ওই সময় পরীক্ষায় এখানে ছিলেন, কিন্তু এটি আমাদের বর্তমান সময়ের প্রাসঙ্গিক না। বর্তমানে আমরা কত সাল? 2026। যেহেতু 2026, এখন 2026 সাল, যে নবগঠিত যে সরকার, সেই সরকারের যিনি প্রতিমন্ত্রী আছে, কিন্তু বর্তমানে কি আছেন? প্রতিমন্ত্রীও আছেন, মন্ত্রী আছেন। যেখানে মন্ত্রী থাকে সেখানে প্রতিমন্ত্রী গুরুত্ব পাবে না, পরীক্ষায় আসবে মন্ত্রী। তখন মন্ত্রী না থাকায় প্রতিমন্ত্রী ছিলেন, কিন্তু বর্তমানে মন্ত্রী আছেন। ওনার নাম কি? দেখি আমার স্টুডেন্টরা কেমন আপডেট আছে, এই বিষয়টা আমার জানা দরকার। আপনার ক্লাস যেদিন থাকবে সেদিন সন্ধ্যা থেকে শুরু করবেন। উম্মে তাহসিন, আমি বুঝতে পারছি, তুরস্কের রাজধানী আঙ্কারা, থ্যাংক ইউ। এরপরে সময়ের লিপিকার সহমত পোষণ করছি, অনিশেষ মুগ্ধতা এবং কৃতজ্ঞতা। এখন আমাকে বলতে হবে বর্তমান সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রীর নাম কি? আবু জাফর মোহাম্মদ জাহিদ হাসান, অনেকে লেখেন জাহিদ হোসেন, হোসেন বা হাসান, এটি বিবেচ্য না যে যেভাবে লেখেন, কিন্তু আমরা জানলাম ইনি একজন ডাক্তার। ইনি ডাক্তার। এ থেকে আবু, এতে আবু, যেতে জাফর, এম, এ জে এম, জাহিদ হাসান। আবু জাফর মোহাম্মদ জাহিদ হাসান হলেন বর্তমান সমাজ কল্যাণ মন্ত্রী। প্রতিমন্ত্রীও আছেন, ওনার নাম মিস ফারজানা শারমিন। প্রতিমন্ত্রী যিনি, মন্ত্রী থাকলে প্রতিমন্ত্রী গুরুত্ব পাবে না, এনার নাম প্রতিমন্ত্রী যিনি ফারজানা শারমিন। ফারজানা শারমিন। প্রতিমন্ত্রীর নাম হলো ফারজানা শারমিন। প্রিয় শিক্ষার্থী, লাইক, কমেন্ট এবং শেয়ার খুবই গুরুত্বপূর্ণ। এডিটোরিয়ালকে এগিয়ে নেওয়ার জন্য এটি অত্যন্ত জরুরি। বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করতে হবে।
আমার যে সকল প্রিয় শিক্ষার্থীর নাম শারমিন, শারমিন নামের অর্থ হলো লজ্জা, লজ্জার সমার্থক শব্দ শর্মিন্দা। আরেকটি সমার্থক শব্দ আছে হিরি। এই হিরি আমরা কোথায় পেয়েছি? নবম দশম শ্রেণীর মুনির চৌধুরীর বইয়ে হিরি শব্দটি বলা আছে। হিরি শব্দের অর্থ হলো লজ্জা, শর্মিন্দা অর্থ লজ্জা পাওয়া এবং শারমিন নামের অর্থ লজ্জা সম্মান। আমরা শিখে নিলাম নাকি? প্রসঙ্গে ক্রমে চলে আসলো আমাদের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মিস ফারজানা শারমিন। শারমিনের শারমিন শব্দের অর্থ হলো লজ্জা, কেমন সম্মান। এই শারমিন শব্দের অর্থ লজ্জা, তার সমার্থক শব্দ হিরি এবং শর্মিন্দা, কেমন। আমরা পরের স্লাইডে চলে যাব। এখানে আর তেমন কিছু আমাদের নাই জানার। প্রিয় শিক্ষার্থী মিনা, কোন দেশের সংবাদ সংস্থা? আমি এখনো যাইনি, আমি দিয়ে দেব। মিনা কোন দেশের সংবাদ সংস্থা? দেখি। রাইট, ডাক্তার AZM জাহিদ, সময় লিপিকা, ধন্যবাদ। এতে আবু, জেডে হলো জাফর, আমি যথার্থই পেয়েছি উত্তর, ধন্যবাদ। এম এ হলো মোহাম্মদ, এতে আবু, জেডে জাফর, এম জাহিদ হোসেন, ধন্যবাদ। AZM জাহিদ হোসেন, আশিকুর রহমান, সজীব, ডাক্তার AZM জাহিদ, অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে, যথার্থ বলছো। ফারজানা শারমিন পুতুল, পুতুল তার ডাক নাম, সে পুতুল নামে পুতুলের মতো দেখতে ছিল, সে নিজেই বলছে, এই জন্য তার ডাক নাম পুতুল। ওকে, আমরা এখন পরবর্তী প্রশ্ন। মিনা কোন দেশের সংবাদ সংস্থা? সঠিক উত্তর প্রত্যাশা করছি এবং বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট, বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট। প্রিয় শিক্ষার্থী, দেখি আমার কোনো স্টুডেন্ট এখনো সঠিক উত্তর দেয়নি, আশা করি পেয়ে যাব, আশা করি। এখনো পাওয়া যায়নি। যাই হোক, মিনা হলো যে দেশের সংবাদ সংস্থা। মিনা কোন দেশের সংবাদ সংস্থা? মিশর। গত শনিবার যে পরীক্ষা হয়েছে সেখানে একটি প্রশ্ন আসছে, সে প্রশ্নটি আমি বলবো। আমার স্টুডেন্টরা দেখি, রাইট রাইট, আমার স্টুডেন্ট সজীব ঘ, রাইট, মিশর। মিনা হলো মিশর। তাহলে আমরা যদি মনে না থাকে, কমপক্ষে এভাবে মনে রাখবো, মিতে মিডিল ইস্ট নিউজ এজেন্সি, মিডিল ইস্ট নিউজ এজেন্সি। এম এ হলো মিশর, এম এ মিশর, এভাবেও আমরা মনে রাখতে পারি। এম এ মিশর। মিনা কোন দেশের সংবাদ সংস্থা? মিশরের। মিশরকে বলা হয় নীল নদের দান। বেসিক পরীক্ষায় প্রশ্ন আসছে, বেসিক পরীক্ষা, সেটি প্রশ্ন আসছে মিশর নিয়ে। নীল নদের দান বলা হয়, নীল নদের দান বলা হয় কোন দেশকে? নীল নদের দান, নীল নদের দান। নীল নদের দান বলা হয় কোন দেশকে? মিশর। গত শনিবার পরীক্ষায় প্রশ্ন আসছে, নীল নদের দান বলা হয় কোন দেশকে? মিশরকে। বেসিক কর্মকর্তা প্রশ্ন আসছে। আশা করি আমার প্রিয় শিক্ষার্থীরা বিষয়টি অবগত এবং তারা সবাই পারবে। এরপরে আমরা চলে যাব ধারাবাহিকভাবে সিরিয়ার সংবাদ সংস্থা। সিরিয়ার সংবাদ সংস্থা হলো সানা। সিরিয়ার সংবাদ সংস্থা সানা। ইরানা, ইরানের সংবাদ সংস্থা ইরানা। লানা, লিবিয়ান সংবাদ সংস্থা। তাহলে আমরা দেখলাম ধারাবাহিকভাবে আমাদের প্রাসঙ্গিক ছিল প্রশ্ন অনুযায়ী সঠিক উত্তর মিশর। মিনা হলো মিশরের সংবাদ সংস্থা। ইরানের সংবাদ সংস্থা ইরানা, ইরানের সংবাদ সংস্থা ইরানা, লিবিয়ার লানা এবং সিরিয়ার সানা। তাহলে আমরা এই সংবাদ সংস্থাগুলোর নাম জেনে রাখবো। এইগুলো রাষ্ট্রীয় বার্তা সংস্থা। এটি এখানে যে অপশনগুলোতে আমার 4টি দেশ, এই 4টি দেশের 4টি যে রাষ্ট্রীয় বা সরকারি বার্তা সংস্থা, এটা আমরা আত্মস্থ করে নিব। কেমন? ইরানা, ইরানের সাথে কিন্তু মিল আছে, ইরানা।
সিরিয়ার সাথে দন্তস্ব মিল আছে, সানা, সানা কেমন, লিবিয়ার সাথে এল আছে। এভাবে আমরা কিন্তু মনে রাখতে পারি। মনে রাখার কৌশল একান্ত ব্যক্তি নির্ভর, তবুও চিন্তন বিম্বিত করার জন্য যুক্তির আরশিতে নিজস্ব অভিপ্রায়ের মাধ্যমে আমরা মনে রাখতে পারি। যেমনটি করে বলেছিলাম, মিনাতে এম আছে, মিশর কেমন, সিরিয়ার সানা, ইরানের ইরানা, লিবিয়ার লানা। ওকে, আমরা পরের স্লাইডে চলে যাব। খুবই সহজ প্রশ্ন, খুবই সহজ প্রশ্ন। আবহমান গ্রাম বাংলার দামাল ছেলেরা তারা কিন্তু সবাই জানে, তারা সাঁতার কাটছে নদীতে, তাদের কৈশোর পেরিয়ে শৈশব পেরিয়ে বড় হয়েছে, তারা কিন্তু সবাই এই প্রশ্নটি সহজ উত্তর দিতে পারবে। এখন আমি সঠিক উত্তর প্রত্যাশা করব সাঁতার। সাঁতার, সাঁতারের চন্দ্রবিন্দু একটি দিলে ভালো হয়, ধন্যবাদ। এরপরে সাঁতার কাটা সহজ কোথায়, সাঁতার কাটা সহজ কোথায় দেখি। সজীব সানা, মিশর, মিশর, উম্মে মিশর, গুড। তাহিরা সুলতানা, সময়ের লিপিকার, এম আশিকুর রহমান। আরো নতুন নতুন মুখ প্রত্যাশা করি এবং বেশি বেশি শেয়ার আমি প্রত্যাশা করি। লাইক কমেন্ট শেয়ার খুবই জরুরি। এডিটোরিয়াল পেজকে এগিয়ে নেওয়ার জন্য লাইক কমেন্ট শেয়ার। সঠিক উত্তর দেখি আমার কোনো প্রিয় শিক্ষার্থী এখনো দিতে পারছে কিনা, এখনো পেরেছে, রাইট। খালিদ হাসান, মৃধা, অসাধারণ। সাগর, খুবই চমৎকার। সাগর, এই যে আমি সাগরে চলে আসলাম। আমি সাগরে চলে আসি নাই, আসলে খুলনাতে আছি আর কি, মানে বোর্ডে সাগরে যাওয়ার সুযোগ হয়েছে। সাগর, নদী, পাহাড়, পর্বত আমার খুব টানে। ইনশাল্লাহ আমার প্রিয় শিক্ষার্থীদের সঙ্গে এই এডিটোরিয়ালের মাধ্যমে আমরা একসময় সাগরে যাব, সবুজ ভাইকে জানিয়ে রাখি। সাগরে সাঁতার কাটা সব থেকে সহজ, কারণ কি, সাগরের পানিতে লবণাক্ত অর্থাৎ লবণের পরিমাণ এর ঘনত্ব 3.5 এর বেশি, যার কারণে যে পানির ঘনত্ব বেশি সেই পানিতে সাঁতার কাটা সহজ। সাগরের পানিতে কেন সহজ, কারণ সাগরের পানিতে লবণ আছে এবং এর ঘনত্ব বেশি, যা 3.5+। এই জন্য সাগরের পানিতে সাঁতার কাটা সহজ। এখান থেকে বাংলায় একটি প্রশ্ন আসে, বাংলায় যে প্রশ্নটা আসে সেটাও একটু শেয়ার করি আমার স্টুডেন্টদের সাথে। দান সাগর ও অদ্ভুত সাগর, দান সাগর অদ্ভুত সাগর গ্রন্থ দুটি কার? দান সাগর অদ্ভুত সাগর গ্রন্থ দুটি কার? বল্লাল সেন, বল্লাল সেনের এই দুটি বিখ্যাত গ্রন্থ। এর বাইরেও আমরা শিখতে পারি সাগর, সাগর কোথা থেকে আসছে। সায়র শব্দের কাব্যিক রূপ, সায়র শব্দের কাব্যিক রূপ হলো সাগর। সাগর, সায়র শব্দের কাব্যিক রূপ সাগর। প্রিয় শিক্ষার্থী, একটি রিলিভেন্ট এবং এই খুলনা বিভাগের একটি জেলা। সাতক্ষীরার আকর্ষণ, সড়ক পথে সুন্দরবন। এই সাতক্ষীরা জেলার শহরের প্রাণকেন্দ্রে আমার কোনো শিক্ষার্থী যদি সাতক্ষীরা থেকে দেখে থাকে তাহলে অবশ্যই সে জানবে সাতক্ষীরা শহরে একটি খাল আছে, যে খালের নাম হলো প্রাণ সায়র খাল। প্রাণ সায়র খাল। এই প্রাণ সায়র খাল কেন প্রাণ সায়র? 22 মার্চ 1793 সালে চিরস্থায়ী বন্দোবস্তের সময় নদিয়ার জমিদার কৃষ্ণচন্দ্র রায়, তার একজন কর্মচারী ছিলেন বিষ্ণুরাম চক্রবর্তী। এই বিষ্ণুরাম চক্রবর্তী বুড়নদ্বীপ ক্রয় করেছিলেন, ক্রয় করে সাতক্ষীরার বর্তমান যে কলরো উপজেলায় সেখানে প্রতিষ্ঠা করেছিলেন। এই বিষ্ণুরাম চক্রবর্তী তার পুত্র প্রাণনাথ, এই প্রাণনাথ বর্তমান সাতক্ষীরা যে জায়গায় অবস্থিত সেখানে নিয়ে গেছিলেন এবং সেখানে নিয়ে শহরের পানি অপসারণের জন্য তিনি খাল তৈরি করেছিলেন, অর্থাৎ খাল মনুষ্য দ্বারা সৃষ্ট, খাল মনুষ্য দ্বারা সৃষ্ট। এই জন্য ওই খালের নাম হয়েছে প্রাণ সায়র খাল। এবং সাতক্ষীরা শহরের এই প্রাণ যে সায়র খাল, এই রাজা প্রাণনাথ তার নামে একটি স্কুল আছে।
স্কুলের নাম হলো PN হাই স্কুল, পিতে প্রাণ, এনে নাথ, প্রাণনাথ হাই স্কুল। আশা করি তোমরা বুঝতে পারছো। এর পরবর্তীতে আমরা নদীতে যাব। এখানে নদীটা আমি তোমাদের একটু ব্যাখ্যা করব। নদ এবং নদী কি, নদ এবং নদী কি, খুব সহজে আমি বলবো, বেশি সময় নেব না। এটা লিঙ্গগত পার্থক্য আছে, অকারান্ত আকারান্ত। অকারান্ত যেমন কপোতক্ষ, এই অকারান্ত হলে কি হবে? অকারান্ত হলে হবে নদ। যদি বলি পদ্মা, আক্রান্ত হলে হবে নদী। পদ্মা, মেঘনা, যমুনা নদী বলি। এখানে আরেকটি রিলিভেন্ট বিষয়, শাখা নদী এবং উপনদী কি। আমরা যদি একটি গাছকে কল্পনা করি, আমি একটা গাছ আঁকালাম, এই গাছের শাখা যে প্রশাখা, এই গাছের যে শাখা প্রশাখা, অর্থাৎ আমরা এই বডিকে যদি নদী ধরি, এই গাছের মূল অংশকে যদি আমরা নদী বলি, অর্থাৎ গাছ থেকে যে শাখা প্রশাখা বের হয়েছে, এই শাখা প্রশাখাকে আমরা শাখা নদী বলবো। অর্থাৎ মূল নদী থেকে যে নদী পানি নেয় তাকে আমরা বলি শাখা নদী। তাহলে উপনদী কি? যে নদী মূল নদীতে পানি দেয়, অর্থাৎ বিপরীত অবস্থা। শাখা নদী পানি নেবে, উপনদী পানি দিবে। ক্লিয়ার? ওকে, ডান। এখন আসি, এখানে আমার আরো একটি প্রশ্ন যেটি রিলিভেন্ট, আমি একটু শিখিয়ে যাই। বিলে ডাকাতিয়া বিল, ভবদহ বিল। ডাকাতিয়া বিল খুলনা জেলার ডুমুরিয়া উপজেলায় অবস্থিত। খুলনা জেলার ডুমুরিয়া উপজেলায় ডাকাতিয়া বিল অবস্থিত। ভবদহ বিল BCS এ অসংখ্যবার আসছে। ভবদহ বিল মূলত যশোরের অভয়নগর উপজেলায় বেশিরভাগ অংশ পড়ছে, যদিও এটি মনিরামপুর, কেশবপুর এবং ডুমুরিয়া উপজেলায়ও আংশিক আছে। ভবদহ বিল বললে যশোর পরীক্ষায় অসংখ্যবার আসছে। ভবদহ বিল কোথায়? যশোরে। ডাকাতিয়া বিল ডুমুরিয়া উপজেলায়। এর পাশাপাশি আরেকটি বিল পরীক্ষা আসে, এটি আমি পড়িয়ে আমার এই স্লাইডটা শেষ করব। আড়িয়াল খা বিল কোথায়? আড়িয়াল খা বিল হলো মুন্সিগঞ্জ। আড়িয়াল খা বিল মুন্সিগঞ্জ। চলন বিল মূলত পাবনা, নাটোর, সিরাজগঞ্জ। পাবনা, নাটোর, সিরাজগঞ্জ। প্রিয় শিক্ষার্থী, তাহলে তোমরা বুঝতেই পারছো যে আমাদের কত ধরনের জ্ঞান রাখতে হবে। একটি টপিককে তার সঙ্গতে রেখে, তার সঙ্গে রিলিভেন্ট করে পরীক্ষায় আসে যে সকল প্রশ্ন, আমি চেষ্টা করছি সেই সকল প্রশ্ন তোমাদের সামনে হাজির করা। এবং এই হাজির করছি এজন্য যেন তোমাদের একটি সরকারি চাকরি হয়, এই চাকরির মাধ্যমে তোমাদের অস্তিত্ব অর্থবহ হয়। কেমন? থ্যাংক ইউ। এরপরে আমরা চলে যাব পরবর্তী স্লাইডে। বিশ্ব সমাজকর্ম দিবস। বিশ্ব সমাজকর্ম দিবস কবে পালিত হয়? সঠিক উত্তর প্রত্যাশা করছি। বিশ্ব সমাজকর্ম দিবস কবে পালিত হয়? আমরা বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করব। লাইক, কমেন্ট, শেয়ার করব। তোমরা যারা ক্লাসটি পেতে চাও PDF আকারে, এডিটোরিয়াল পেজের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, এই গ্রুপ এটা প্রিন্ট করা থাকবে, এখানে এটি PDF আকারে থাকবে, এটি পরবর্তীতে তোমরা দেখার সুযোগ পাবে। সঠিক উত্তর প্রত্যাশা করছি অতি দ্রুত সময়ে। বিশ্ব সমাজকর্ম দিবস কবে পালিত হয়? বিশ্ব সমাজকর্ম দিবস পালিত হয় মার্চ মাসের তৃতীয় মঙ্গলবার। মার্চ মাসের তৃতীয় মঙ্গলবার। মার্চ মাসের তৃতীয় মঙ্গলবার। দেখি আমার কোন শিক্ষার্থী। অসাধারণ ক্লাস, স্যারের অনবদ্য ক্লাসের মাধ্যমে শিক্ষার্থীরা নিঃসন্দেহে উপকৃত হবে। খলিলুর রহমান, অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা। MD সজীব, সেন বংশের দ্বিতীয় শক্তিশালী রাজা, ধন্যবাদ। সজীব, বল্লাল সেন, সজীব, লিপিকার, সাগরে, থ্যাংক ইউ। অনেকগুলো সঠিক উত্তর পেয়েছি। মৃধা অনুরূপভাবে সঠিক উত্তর দিয়েছিল।
এখন আমরা বিশ্ব সমাজকর্ম দিবস কবে পালিত হয় প্রশ্নটির সঠিক উত্তর প্রত্যাশা করছি, এবং বেশি বেশি শেয়ার, লাইক, কমেন্ট। এখনো আমার কোনো স্টুডেন্ট পড়শি থ্যাংক ইউ। মার্চ মাসের 3য় মঙ্গলবার। আমরা জানলাম বিশ্ব সমাজকর্ম দিবস পালিত হয় মার্চ মাসের 3য় মঙ্গলবার। এখান থেকে আমি জাস্ট 2টা প্রশ্ন শেখাবো, পরীক্ষায় বারংবার আসে। মঙ্গল পাণ্ডে, মঙ্গল নাম থেকে আমি কিন্তু মঙ্গল পাণ্ডে শব্দটি নিলাম। মঙ্গল পাণ্ডে ছিলেন সিপাহী বিদ্রোহ 1857 সালে ব্যারাকপুর। মঙ্গল পাণ্ডের নেতৃত্বে সিপাহী বিপ্লব হয়েছিল, মূলত সূচনা হয়েছিল কোন জায়গায়? ব্যারাকপুরে। কত সালে? 1857 সালে। কেমন প্রিয় শিক্ষার্থী, এখানে একটি গুরুত্বপূর্ণ আমি রিলিভেন্ট দেখি। এই যে মার্চ মাস কিভাবে হলো তোমরা কি জানো? মার্চ মাস কিভাবে হলো? মার্চ মাস ছিল মূলত রোমান দেবতা, যুদ্ধের দেবতা মার্সের নামে। কেমন? তাহলে মার্চ মাস কিভাবে হলো আমরা জানি। এখানে ছোট্ট করে একটু শেয়ার করে রাখবো যেন তোমাদের জানো। পৃথিবীতে শুরুতে কিন্তু 12 মাস ছিল না, শুরুতে ছিল 10 মাস। জানুয়ারি এবং ফেব্রুয়ারি বলে কোনো মাস ছিল না। আমি পরবর্তী কোনো একটি স্লাইডে এটা ব্যাখ্যা করব জানুয়ারি এবং ফেব্রুয়ারি কিভাবে হলো। কেমন? এরপরে আমরা চলে যাব পরবর্তী স্লাইডে। বাংলাদেশ কোন তারিখ জাতীয় সমাজসেবা দিবস? জাতীয় সমাজসেবা দিবস। প্রিয় শিক্ষার্থী, তোমাদের নিকট সঠিক উত্তর প্রত্যাশা করি। লাইক, কমেন্ট, শেয়ার করবে, করে এগুলো নিজের ওয়ালে শেয়ার করে রাখবে যেন পরবর্তীতে তুমি দেখার সুযোগ পাও। এখান থেকে অসংখ্য প্রশ্ন তোমরা চাকরির পরীক্ষায় পাবে, এবং চাকরি কিন্তু কোনোভাবেই কঠিন না। যদি তোমার স্বপ্ন থাকে, সেই স্বপ্ন বাস্তবে রূপায়িত করার জন্য কঠোর সাধনা, অসীম ধৈর্য এবং এডুটোরিয়ানের মতো একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মে তোমাদের থাকতে হবে। হ্যাঁ, এরপরে আমরা জানলাম জাতীয় সমাজসেবা দিবস 2 জানুয়ারি। জাতীয় সমাজসেবা দিবস 2 জানুয়ারি। জাতীয় সমাজসেবা দিবস হলো 2 জানুয়ারি। জাতীয় সমাজসেবা দিবস হলো 2 জানুয়ারি। 2 জানুয়ারি। দু 2023 সালের বিশ্বকাপ ক্রিকেট মোট কতটি দেশ অংশগ্রহণ করে? এটি আমাদের বর্তমানে রেলিভেন্ট নয়, 3টি বছর আগের প্রশ্ন, অর্থাৎ 3 বছর আগে ছিল। তাহলে বর্তমানে আমাদের জানতে হবে বিশ্বকাপ ক্রিকেট এটি ছিল 50 ওভারের। 50 ওভারের। 50 ওভারের। আগামী বিশ্বকাপ হবে 2027 সালে। 2027 সালে। 2027 সালে এটি নামিবিয়া, জিম্বাবুয়ে এবং আফ্রিকা অনুষ্ঠিত হবে। 3টি ভেন্যুতে বিশ্বকাপ যে ক্রিকেট 50 ওভারে সেটি অনুষ্ঠিত হবে। কেমন? 2027। সুতরাং এখানে আমার এই উত্তরগুলো নেওয়ার সুযোগ নাই, যেহেতু সাম্প্রতিক প্রশ্ন। আমরা 2027 সালে এটি হবে। তবে এখানে আমরা একটু রিলিভেন্ট করতে পারি। 2026 সালে T20 ওয়ার্ল্ড কাপ, T20 যে ওয়ার্ল্ড কাপ ছিল, আয়োজক দেশ ছিল 2টি, ভারত প্লাস শ্রীলঙ্কা। ভারত এবং শ্রীলঙ্কা
টি-20 ওয়ার্ল্ড কাপ আয়োজক ছিল 2026 সালে ভারত এবং শ্রীলঙ্কা, এবং এই টি-20 ওয়ার্ল্ড কাপের মোট অংশগ্রহণকারীদের ছিল কতটি? 20টি। কেমন? পরবর্তী স্লাইডে আমরা চলে যাব। দেখতেই পাচ্ছ যে এখানে আমরা দেখলাম সঠিক উত্তর আমরা দেখব বঙ্গবন্ধু স্যাটেলাইট 1-এর পরীক্ষামূলক সম্প্রচার হয়। নামটি যদি পরিবর্তন না হয় সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে পরীক্ষায় এভাবে আসতে পারে, বাংলাদেশ স্যাটেলাইট 1 বা বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 যেটি, এটি বাংলাদেশ স্যাটেলাইট 1 নামেও আসতে পারে। যেহেতু বর্তমান সময়ের প্রাসঙ্গিক না, কিন্তু এটি অন্যভাবে আসার সম্ভাবনা আছে, সেক্ষেত্রে আমরা বলতে পারি বাংলাদেশ স্যাটেলাইট 1-এর পরীক্ষামূলক সম্প্রচার হয়। পরীক্ষামূলক সম্প্রচার হয় কত তারিখ? প্রিয় শিক্ষার্থীদের নিকট আমি উত্তর প্রত্যাশা করছি। দেখি আমার কোনো শিক্ষার্থী পারে কিনা। প্রিয় শিক্ষার্থীদের নিকট প্রত্যাশা করছি, এখনো আমি সঠিক উত্তর দেখি নাই। যাই হোক, চলে যাব আমরা সঠিক উত্তরে। 4 সেপ্টেম্বর 2018 সালের 4 সেপ্টেম্বর 2018 4 সেপ্টেম্বর 2018 সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন অর্থাৎ সাব গেম 4 সেপ্টেম্বর 2018 সালে এই সাব গেমস এর মাধ্যমে বাংলাদেশ স্যাটেলাইট 1 বা বঙ্গবন্ধু স্যাটেলাইট 1-এর পরীক্ষামূলক সম্প্রচার শুরু হয়েছিল। সাব গেমস সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের যে গেম ছিল এর প্রচারের মধ্য দিয়ে 4 সেপ্টেম্বর 2018 সালে স্যাটেলাইট পরীক্ষামূলক কার্যক্রম শুরু করেছিল। এখানে গুরুত্বপূর্ণ আরেকটি প্রশ্ন, আমরা এখানে যদি 8 সেপ্টেম্বরকে তারিখ হিসেবে বিবেচনা করি তাহলে বিশ্ব সাক্ষরতা দিবস, এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রায় সময় আসে। বিশ্ব সাক্ষরতা দিবস 8 সেপ্টেম্বর বিশ্ব সাক্ষরতা দিবস। পরবর্তী স্লাইডে আমি চলে আসছি। চীনের ই কমার্স প্রতিষ্ঠান আলিবাবা.com এর প্রতিষ্ঠাতা কে? আলিবাবা.com এর প্রতিষ্ঠাতা কে? বিশ্বের খুবই গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান, ই কমার্স প্রতিষ্ঠান, অর্থাৎ অনলাইনের মাধ্যমে কেনাকাটা, বাণিজ্য, শেয়ার ইত্যাদি ইত্যাদি। ই কমার্স প্রতিষ্ঠান আলিবাবা এর প্রতিষ্ঠাতা কে? প্রিয় শিক্ষার্থী, লাইক, কমেন্ট এবং শেয়ার প্রত্যাশা করছি বেশি বেশি করে। দেখা যাক আমার প্রিয় শিক্ষার্থী কোনো সঠিক উত্তর দিতে পারে কিনা। এখনো আমি পাই নাই। আলিবাবা.com এর প্রতিষ্ঠাতা হলেন জ্যাক মা। আলিবাবা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা হলেন জ্যাক মা আলিবাবা.com এর প্রতিষ্ঠাতা। এটি মূলত ই কমার্স অর্থাৎ অনলাইন ভিত্তিক ব্যবসা বাণিজ্য, লেনদেন এবং ক্রয় এবং বিক্রেতার একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, যেটি চীন দেশের, যার প্রতিষ্ঠাতা হলো জ্যাক মা। 1999 সালে এটি প্রতিষ্ঠা করেন। 1999 সালে চীনের ইয়াংঝো শহরে এই জ্যাক মা আলিবাবা.com প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেছিলেন 1999 সালে চীনের ইয়াংঝো শহরে। কেমন?
কত সালে তাহলে alibaba.com? 1999 সালে। কে প্রতিষ্ঠা করেন? জ্যাকমা। কোন শহরে? ইয়াংঝো। এরপরে আমরা এখান থেকে রিলিভেন্ট করে অনেকগুলো প্রশ্ন শিখব। আমি একটু শুরু থেকে শুরু করি। আমরা যে সামাজিক যোগাযোগ মাধ্যম মার্ক জাকারবার্গ, এই মার্ক জাকারবার্গ 2004 সালে বন্ধুদের সঙ্গে যোগাযোগ স্থাপনের জন্য দা ফেসবুক নামে এটি সামাজিক যোগাযোগ মাধ্যম হিসেবে তিনি প্রতিষ্ঠা করেছিলেন 2004 সালে। মার্ক জাকারবার্গ। তাহলে আমরা জানলাম ফেসবুক আমাদের পৃথিবীতে সামাজিক যোগাযোগ মাধ্যম হিসেবে প্রচলন করেছিলেন মার্ক জাকারবার্গ কত সালে? 2004। কোন বিশ্ববিদ্যালয়? হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। পরবর্তীতে আমরা চলে যাব ইশিকাওয়া। এটি একটি জাপানি শব্দ। ইশিকাওয়া একটি জাপানি শব্দ। এটি একটি প্রশাসনিক অঞ্চল, জাপানের গুরুত্বপূর্ণ একটি প্রশাসনিক অঞ্চল। এটি গুরুত্বপূর্ণ, এটি অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ, তবুও আমাদের অপশনে থাকাতে আমরা জানলাম। জ্যাকমা আমরা অলরেডি জেনেছি। কেমন? জ্যাকমা আমরা অলরেডি জেনেছি। এখন আমাদের বাকি থাকে জ্যাকমা আমরা জেনেছি তিনি alibaba.com এর প্রতিষ্ঠাতা। লি কুয়ান তার পুরো নামটা লিখলাম। আধুনিক সিঙ্গাপুরের প্রতিষ্ঠাতা। লি কুয়ান ইউ ছিলেন আধুনিক সিঙ্গাপুরের প্রতিষ্ঠাতা। লি কুয়ান ইউন পৃথিবীর দীর্ঘতম প্রধানমন্ত্রী। একটানা 1959 সাল থেকে 1990 সাল, মোট 31 বছর তিনি সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী ছিলেন। সিঙ্গাপুর একটি অনুন্নত জেলেপাড়ার যে অংশটি ছিল যেখানে নৌকা বা জাহাজ ভিড়ত, সেই ছোট্ট একটি খুব অল্প, আমাদের খুলনা থেকে প্রায় অনেক গুণ ছোট, 744 বর্গ কিলোমিটার। সিঙ্গাপুর 744 বর্গ কিলোমিটার আয়তনের একটি নগর রাষ্ট্র, অথচ খুলনার আয়তন কিন্তু 4000+ বর্গ কিলোমিটার। তাহলে আমরা দেখছি যে 6 গুণ, প্রায় 6 গুণ ছোট খুলনার চেয়ে সিঙ্গাপুর। এই সিঙ্গাপুরকে যিনি উন্নত রাষ্ট্রে, উন্নত বিশ্বের সারিতে দাঁড় করিয়েছেন, তিনি আর কেউ ছিলেন না, তিনি ছিলেন লি কুয়ান ইউ। এই লি কুয়ান ইউ মূলত সিঙ্গাপুরের আধুনিক প্রতিষ্ঠাতা। প্রশ্নটি বারংবার আসে, যেহেতু আমাদের এখানে রিলিভেন্ট, এই জন্য তার সম্পর্কে আমরা জানছি। এবং এই লি কুয়ান ইউর একটি বিখ্যাত গ্রন্থ যেটি পরীক্ষায় প্রায় সময় আসে, ফ্রম থার্ড ওয়ার্ল্ড টু ফার্স্ট ওয়ার্ল্ড, দ্য স্টোরি অফ সিঙ্গাপুর। এই গ্রন্থটি কার? লি কুয়ান ইউ।
এটি বাজারের প্রচলিত বিভিন্ন বইয়ে ভুল দেওয়া আছে। অনেক বইতে দেওয়া আছে মাথাহির মোহাম্মদ, হবে না। লি কোয়ান ইউর গ্রন্থ ফ্রম থার্ড ওয়ার্ল্ড টু ফার্স্ট ওয়ার্ল্ড দ্য স্টোরি অফ সিঙ্গাপুর, এটি কার গ্রন্থ? লি কোয়ান ইউ। কেমন? এখানে একটি বিষয় আমি বলি, মজার ব্যাপার, এটি জানা জরুরি। সিঙ্গাপুর মালয়েশিয়ার অন্তর্ভুক্ত হয়েছিল 1963 সালে। 2 বছর পরে সিঙ্গাপুরকে বহিষ্কার করেছিল মালয়েশিয়া থেকে। 1965 সালে এই সিঙ্গাপুর স্বাধীন হয় মালয়েশিয়া থেকে। মালয়েশিয়া থেকে এটি স্বাধীনতা লাভ করে। কোন দেশ থেকে? মালয়েশিয়া থেকে। মালয় নাম, এটি ছিল মূলত একটি জেলে পাড়া। নাম শুনে, মালয়েশিয়ার আগের নাম ছিল মালয় বা মালাক্কা যে প্রণালী তার পাশেই আমরা জানি, এটি মূলত ছিল একটি জেলে পাড়া। আর এই মালয়েশিয়ার একটি গুরুত্বপূর্ণ বন্দর ছিল হলো এই সিঙ্গাপুর। কেমন? আর এই সিঙ্গাপুর যিনি বন্দর হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন শাসক, ওনার নাম স্যার স্ট্যামফোর্ড র্যাফল এটা প্রতিষ্ঠা করেছিলেন। সিঙ্গাপুর বন্দর হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন স্যার স্ট্যামফোর্ড র্যাফলস। এটিও পরীক্ষায় প্রশ্ন আসে, এই জন্য আমি রিলিভেন্ট করে তোমাদেরকে জানিয়ে রাখলাম। সিঙ্গাপুরের প্রতিষ্ঠাতা স্যার স্ট্যামফোর্ড র্যাফলস। আমরা পরবর্তী স্লাইডে চলে যাব। ক্লাস কেমন লাগলো? প্রত্যাশা করছি কমেন্ট।